তৃণমূলী বাগী জনা ২০ সাংসদ বিজেপির ঘরে জামাই আদর পেলেও রাজ্য বিধানসভার গায়ে মানে না আপনি মোড়ল মার্কা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া বকলেশ পড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন বড্ড একা। এই মুহূর্তে তিনি না ঘরকা না ঘাটকা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকা বিধায়ক কুণাল ঘোষ তাকে সামাজিক মাধ্যমে যেভাবে চেটে দিচ্ছেন, তাতে সেই মোহনবাগানের ইস্টবেঙ্গলের কাছে ৫-০ গোলে হারার গল্পকে মনে করিয়ে দিচ্ছে। বিধায়ক কুণাল ঘোষ এখন তার নামকরণ করেই ফেলেছেন এবং যা আপাতত সামাজিক মাধ্যমে নতুন ডাক নামে পরিচিত, তিনি মানে ঋতব্রত। প্রায় অধিকাংশ তৃণমূল বিধায়ক তার সাথে থাকলেও এই মুহূর্তে ঋতব্রত কার্যত বড্ড একা। কারণ ঋতব্রত সংগঠনহীন বাগ্মী নেতা, যিনি মঞ্চে ভালো, ভোট আনার বিষয়ে লবডঙ্কা। এদিকে তার দিকে থাকা বিধায়কেরা কিন্তু ইতিমধ্যেই উতি উঁকি মারছেন, আবার নীলপাড় সাদা শাড়ির আঁচল ধরার চেষ্টা করছেন, আর বাকিরা নিজেরা নিজেদের মতন করে আমাকে আমার মতো থাকতে দাও মানসিকতা নিয়ে গেরুয়া শিবিরের সাথে সেটিংয়ে ব্যস্ত। খুব একটা পাত্তা দিচ্ছেন না কেউই ঋতব্রতকে। তৃণমূল কংগ্রেসের কাছে তিনি এক মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক অনুষঙ্গ। তৃণমূল কংগ্রেসের কাছে তিনি মানে ঋতব্রত এক মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক অনুষঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না ভাঙালে যার না আছে জনভিত্তি, না আছে কর্মী, না আছে কোনো নির্বাচনী মূল্য, তার এক এবং অন্যতম কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে যাওয়া, আর তাতেই বিজেপি আপাতত খুশি। বিজেপি বললে ভুল হবে, সব বিজেপি নয়, কারণ বহু বিজেপি চাইছে ঋতব্রতকে ছেঁটে ফেলতে। অন্তত পক্ষে এখন বিজেপির অন্যতম প্রধান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখছেন যে এটাকে রাখলে ভালো, কারণ এ তো নিজেই মমতা অভিষেকের নিন্দে করবে, সমালোচনা করবে, অতএব এ থাকুক, একে একটু আদর টাদর করে দিলেই, গুরুত্ব দিলেই, সুযোগ সুবিধা দিলেই এ আপনা থেকেই ঢোল বাজিয়ে যাবে মমতা এবং অভিষেক বিরোধিতার। অন্যদিকে বিজেপির কাছেও মানে আদি বিজেপির কাছে তিনি সমান অপ্রয়োজনীয়। কোনো নির্দিষ্ট আদর্শ নেই, জনবিশ্বাস নেই, স্থানীয় প্রভাব নেই, স্রেফ এক রাজনৈতিক বোঝা। বিজেপির অধিকাংশ নেতা এটাই মনে করছেন। তৃণমূলও বুঝতে পেরেছিল মমতার ভাবমূর্তি বাদ দিলে উনি স্রেফ এক রাজনৈতিক বোঝা। দেখুন, বাকিদের কাউকে কিন্তু বহিষ্কার করেনি, ঋতব্রতকে আর সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়েছে। বাকি অরূপ বিশ্বাসকে বহিষ্কার করা হয়নি, ববি হাকিমকে বহিষ্কার করা হয়নি, জাভেদ খানকে বহিষ্কার করা হয়নি, কাউকে কিন্তু বহিষ্কার করা হয়নি। শুধু ঋতব্রত আর সন্দীপন সাহাকে বহিষ্কার করে দিয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন এই দুটো এমন একটা বস্তু যে এগুলোকে বহিষ্কার করে দিলেও এরা শুভেন্দু অধিকারীর পায়ের তলায় বসে থেকে তাকে এবং অভিষেককে গালিগালাজ করতে পারবে, এর বেশি কিছু নয়। আর বিজেপি ওনার থেকে মানে এই ঋতব্রতকে রাজনৈতিক ঝঞ্ঝাট বলে মনে করেন এবং একে সর্বদাই দেখবেন একটা চেয়ার দূরে বসিয়ে রাখে। হ্যাঁ, দূর থেকে ছুঁয়ে দেখতেও তাদের বয়ে গেছে, মানে বিজেপি দূর থেকে ছুঁয়েও দেখবে না। আসলে অনেকেই ভাবছেন ভোটের ফলে বিজেপি বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসার পরেই নিজেদের দুর্নীতি ধামাচাপা দেওয়া এবং জেল না যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরিয়ে নিয়ে নিজেদেরকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আশ্রয়ের জন্য ছুটেছেন, আশ্রয় নিয়েছেন। তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। আসলে ভোটের 6 মাস আগে থেকেই বাংলার রাজনীতিতে একটা চাপা গুঞ্জন চলছিল। প্রায় 80 থেকে 100 জন বড় মাপের নেতা, যাদের টিকিট পাওয়া প্রায় নিশ্চিত ছিল, তাদের সাথে বিজেপির যোগাযোগ ছিল এবং 100, 110, 120 আসন যদি বিজেপি পায় তাহলে বাকিটা পূরণ করে দেবে এইসব নেতারা।
এবং তারা একটা মন্ত্রিত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়বে জনসেবায় এবং মমতা অভিষেককে গালিগালাজ করতে পারবে এবং একটা মন্ত্রিত্ব নিয়ে আগের মতন ভোঁ বাজিয়ে ঘুরে বেড়াতে পারবে। আবার এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় চলে আসে 200 আসন পেয়ে, তাহলে আবার ঢোল নাকাড়া নিয়ে খঞ্জনি টঞ্জনি নিয়ে মমতার সুনাম করে আবার বলবে শুভেন্দু আয় দেখে যা মমতার ক্ষমতা। অর্থাৎ দুদিকেই পা দিয়ে এই জোনা 80 থেকে 100 চলছিল। কিন্তু এদের ভাগ্য বিধি বাম, ভাগ্য খারাপ। বিজেপি বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসার পরে কার্যত এরা না ঘাটকা না ঘাটকা হয়ে যায়। আর ঋতব্রতর অবস্থা কিন্তু বড্ড করুণ। তাকে তো বিরোধী দলনেতাও দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ ভোটের আগের থেকেই অনেক গোপন কথা মমতার কাছে চলে এসেছিল। অতএব ঋতব্রত সেভাবে আর গুরুত্ব পাবে না। বিশ্বাস তো ঋতব্রতর ওপরে করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তিনি ঝাঁপিয়ে পড়লেন তৃণমূল ভাঙতে। শুভেন্দু অধিকারীর অনেকটাই সুবিধে করে দিলেন তৃণমূলকে ভাঙার কাজে। তিনি বেশ কিছু দুর্নীতিবাজ, এই জেল যাবে এই জেল যাবে এমন মার্কা নেতাদের একজোট করলেন। তাদের মধ্যে দুটো ভাগ আছে, একদল বিধায়ক, একদল হেরে যাওয়া তৃণমূল নেতা। দুটোকেই নিজের দিকে নিয়ে এসে মোটামুটি মমতা অভিষেককে কার্যত একলা করে দিলেন। যেখানেই যান চোর চোর স্লোগান পায় অভিষেক আর মমতা। জাভেদ খান 90টা ফ্ল্যাট ইললিগেল বানিয়েও কোথাও চোর চোর ডাক পান না। অরূপ বিশ্বাস মেশিকাণ্ডে এই জেলে যায় এই জেলে যায় অবস্থা, অরূপ বিশ্বাসও কিন্তু চোর চোর স্লোগান শোনেন না। ববি হাকিম তারাতলায় বোধহয় ঢুকলো প্রেসিডেন্সি না আলিপুর কোন জেলে ঢুকলো এটা নিয়ে যখন ব্যস্ত সবাই, তখন অরূপ বিশ্বাস টুক করে নিঃশব্দে বসে গেল। জেলযাত্রা তো দূরের কথা, এখন বেশ বহাল তবিয়তে, চোর চোর স্লোগান শোনা হলো না। কিন্তু বাস্তব কি হলো? এদিকে ইডির ডাক পেয়ে অসহায় মদন মিত্র ছুটলেন ঋতব্রতর কাছে, কিন্তু দেখলেন ইডি তো তাকে ডেকেই চলেছে, যেতে হলো। উল্কি পড়া ছেলে, উল্কি আঁকা ছেলে ইডির দপ্তরে গেল, এই জেলের দরজা খুলল, জেলের দরজা খুলল। ঋতব্রতর কাছে গিয়েও সেরকম কিছু হাল পেলেন না। এখন তিনি মন্দিরে মন্দিরে ভগবানের শরণাপন্ন। তাহলে কার্যত ঋতব্রতর প্রতি হেরে যাওয়া অংশ আর বিধায়ক হয়ে থাকা অংশের অনেকেই খুব একটা সন্তুষ্ট নন। তারা আমাকে আমার মতন থাকতে দাও সেই গানের কলি আউড়ে যাচ্ছেন। আউড়ে গিয়ে তারা কি বলছেন, যে কখনো ভাবছেন বিজেপি বোধহয় দরজা খুলে দিলেই বেঁচে যায়, আবার কখনো ভাবছেন না ঝাপাত করে একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ডিগবাজি দিয়ে দিই। কিন্তু এখনও তারা সিদ্ধান্ত নিতে পারেননি। আপাতত তারা ছিপ ফেলে অপেক্ষায় কখন কোন দিকে ওঠে লাভ। ঋতব্রতকে বিজেপি কি আদৌ নিজেদের দলে নেবে, নাকি চালচুলোহীন ঋতব্রতকে ছেঁটেই দেবে, তা সম্ভবত ডিসেম্বরের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। বিজেপির চাণক্য অমিত শাহের সবুজ সংকেত পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূল দলটাকে প্রায় উঠিয়ে দিয়েই ছেড়েছিলেন। কিন্তু এখানেও ঋতব্রতদের বিধি বাম। হঠাৎ করে আরশোলারা এসে গেল। আরশোলার সাথে সাথে আবার ঐশী, নেহা, বামেরা চলে এলো। আর এই জাতীয় রাজনীতিতে আরশোলার বামেরা ল্যাজে গোবরে করে দিয়েছে বিজেপিকে। আরশোলাদের সাথে সাথে বামেরা এক বুক অক্সিজেন পেয়ে গিয়েছে। পশ্চিমবাংলাতেও বামেরা কিন্তু এক বুক না হলেও এক পোয়া অক্সিজেন নিয়ে ময়দানে নেমে গিয়েছে। কখনো হকার উচ্ছেদ, কখনো শ্রমকোড আইন, কখনো অমুক, এক পোয়া অক্সিজেন নিয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে যাচ্ছে। এ তো মহা মুশকিল। বামেরা যদি উঠে আসে তাহলে মেহনতি সমাজের ভোট দিকে চলে যাবে। তৃণমূল যদি একেবারে ল্যাজে গোবরে হয়ে উঠে যায়, মমতার যদি অস্তিত্ব না থাকে, তাহলে তো বড্ড মুশকিল।
বাংলায় কিন্তু বামেদের রুখতে হবে। আরএসএসের কিন্তু অঙ্ক এটাই, বিজেপির জাতীয় স্তরে অঙ্ক এটাই। তাহলে বাংলায় বামেদের রুখতে চাই সেই আরএসএস বন্ধু মমতাকে। মমতাকে টিকিয়ে রাখতেই হবে বিজেপিকে। তাই ঋতব্রতর সুযোগটা কিন্তু খুব কম, কারণ ঋতব্রত তো চালচুলোহীন, সংগঠনহীন বাগ্মী নেতা। ওই রাজ্যসভায় বিধানসভায় 2-4টে বক্তৃতা দেবে, ইতিহাস আওড়াবে, ব্যাস। ভোট টানার তো ক্ষমতা নেই, বামেদের ভোট কাটার মতন তো ক্ষমতা 1 পয়সাও নেই। তাহলে সেই ভরসা মমতা। তাহলে মমতাকে আরএসএস টিকিয়ে রাখবে, আর মমতাকে টিকিয়ে রাখতে হলে ঋতব্রতকে না ঘরকা না ঘাটকা করে ছেড়ে দিতে হবে। কারণ 29-এর ভোট বিজেপির কাছে কিন্তু ভয়ঙ্কর বিপদের ভোট। তাই বাংলায় ভোট কাটাকাটি রাখতে গেলে মমতাকে অক্সিজেন দিতেই হবে, মমতাকে ছাড় দিতেই হবে, মমতাকে বিরোধী হিসেবে রাখতে হবে। একদিকে 1 পোয়া অক্সিজেন নিয়ে বামেরা লাভ হবে, একদিকে 1 পোয়া অক্সিজেন নিয়ে মমতা লাভ হবে। ফলে সেটা 1 বুক ভরা অক্সিজেন হলো না। তাহলে বিজেপি কিন্তু 29-এ লোকসভা ভোটে সাফল্য পাবে। আর এসব কারণে দেখে শুনে মনে হচ্ছে বাংলার রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ঋতব্রতর অবস্থা এখন আমও গেল, ছালাও গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় গুণ আছে, তাকে যে যত গালাগাল করবেন তাকেই তিনি দলে নিয়ে একেবারে উঁচু পিড়ি দেবেন। তাই মমতার আঁচল ছেড়ে ঋতব্রতর পেছন ঘোড়া বিধায়কেরা কিন্তু ভাবছেন সেটাই, যে একবার যদি পায়ে পড়ে দিতে পারা যায় তাহলে কিন্তু মমতা ডেকে নেবেন। অতএব হেরে যাওয়া নেতারা টুক করে লোকসভা টিকিট পেয়ে যেতে পারেন। অঙ্ক কিন্তু অন্য। আর এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনভাবে খুশি সেভাবেই নাচাচ্ছেন ঋতব্রতকে। আগামী 2 মাসের মধ্যে বিজেপি যদি ঋতব্রতর জন্য দরজা না খোলে তবে না ঘাটকা হয়ে কার্যত বড্ড একলা হয়ে যাবেন ঋতব্রত। বিজেপি অঙ্ক খুব ভালো জানে, তাই ঋতব্রতকে নেওয়ার ভুল করবে না। ফলে আপাতত এটাই চর্চায়, ঋতব্রতকে নিয়ে আমও গেল, ছালাও গেল। কারণ আরএসএস চাইবে বামেদের ভোট কাটতে বাংলায় মমতাকে টিকিয়ে রাখো, মমতাকে অক্সিজেন দাও, বুক ভরা দিও না, পোয়াটেক অক্সিজেন দাও। তাই ঋতব্রত এখন না ঘরকা না ঘাটকা।